মানুষের তার ফাইন্যান্স নিয়ে দুশ্চিন্তার কোনো শেষ নাই। ৳১,০০,০০০ কোথায় ইনভেস্ট করব, ৳১০,০০,০০০ কোথায় ইনভেস্ট করব, ৳১,০০,০০,০০০ কোথায় ইনভেস্ট করব। দেশে প্রবাসীরা WhatsApp-এ এই মোবাইলে আপনি WhatsApp-এর মধ্যে ভর্তি মেসেজ আসতে থাকে এবং মানুষের কোনো আমি যখন লাইফ ম্যাপিং করতেছি আমি দেখি মানুষকে যখনই বলা হয়, "তোমার আসলে ফাইন্যান্সিয়াল টার্গেট কত?" সে বলতে পারে না। আবার যে বলতে পারে সেটাকে জাস্টিফাই করতে পারে না কেন তার টার্গেট কত। সে জানে না কতটুকু সেভ করবে, সে জানে না কিভাবে সে সেভ করবে এবং সে জানে না যে তার আসলে সারভাইভাল-এর জন্য কতটুকু টাকা তার হাতে থাকা দরকার। আজকে আমরা এক্সাক্ট ৩ টা ফর্মুলা নিয়ে কথা বলব যে ৩ টা ফর্মুলা প্রত্যেকটা মানুষ, আপনি কৃষক হন অথবা আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন, এই ৩ টা সিম্পল ফর্মুলা যদি আপনি ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ফাইন্যান্সিয়ালি আপনি সাউন্ড থাকবেন। ইনশাআল্লাহ। আপনি যদি বিশ্বে ভূ-রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরো জানতে চান, সাবস্ক্রাইব করুন। সো এই ৩ টা ফর্মুলা প্রত্যেকটা আমি হার্ভার্ড বিজনেস স্কুলের একটা খুবই কম্প্রিহেন্সিভ রিসার্চ। সেই রিসার্চটা ছিল হচ্ছে গিয়ে হার্ভার্ড রিটায়ারমেন্ট প্ল্যান। HBS, হার্ভার্ড বিজনেস স্কুল ইন শর্ট টার্ম। তাদের হার্ভার্ড রিটায়ারমেন্ট প্ল্যান। আপনারা নিজেরাও পড়তে পারেন, খুবই কম্প্রিহেন্সিভ। এখান থেকে আমি মূল যেই ৩ টা ফর্মুলার যে নাম্বারগুলা, সেই নাম্বারগুলো আমি এখান থেকে নিয়ে আসছি। সেটা আমি আপনাদেরকে দেখাবো সো দ্যাট ইউ হ্যাভ আ বেস যে আমি মানে কোন জায়গা থেকে কথাটা বলা হচ্ছে। কারণ অনেক মানুষ অটোমেটিক্যালি চিৎকার শুরু করবে, "এই ইয়াহিয়া ভাই তো ফাইন্যান্সে পড়ে নাই, ইয়াহিয়া ভাই তো ইকোনমিক্সে মাস্টার্স করে নাই অ্যান্ড সো অন।" বদ্দা, খেপেন না বদ্দা, রাগ করার কিছু নাই। ২ টা ভালো কথা বলি, মানুষের যদি উপকার হয় খুব ভালো। এই কথার বেসিস হিসেবে আমি রিসার্চটা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি দেখে নিতে পারেন, আমি ওই রিসার্চের কথাগুলোই বলতেছি। রাগ করার কিছু নাই। যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে যে ১ম ফর্মুলাতে আমি চলে আসি, কথা বাড়ায় লাভ নাই। ১ম কথা যেটা সেটা হচ্ছে গিয়ে যে আপনার ইমার্জেন্সি ফান্ডের ফর্মুলা কি? যে আপনার কতটুকু ইমার্জেন্সি ফান্ড লাগবে বা কতটুকু আপনার সারভাইভাল ফান্ড আমরা বলতে পারি। সারভাইভাল ফান্ড। ঠিক আছে? আপনার সারভাইভ করার জন্য কতটুকু ফান্ড আপনার মাস্ট লাগবে। নাইলে আপনি মানে সারভাইভ করতে পারবেন না। এবং হার্ভার্ড এই পার্টিকুলার রিটায়ারমেন্ট রিসার্চ এটা নিয়ে আলাদাভাবে অনেকগুলা ডিসকাশন আছে। যেখানে ওরা স্পেসিফিক্যালি বলছে বহু মানুষের সমস্যা এইটা না যে তার আসলে অ্যাসেট নাই। অনেকের অ্যাসেট থাকে, অনেকের জায়গা আছে, জমি আছে। কিন্তু যখন হঠাৎ করে তার কোনো টাকা লাগে, হঠাৎ করে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়, দেখা যায় তার কাছে লিকুইড নাই। লিকুইড মানে কি? আমার হাতে ক্যাশ নাই। আমার জমি আছে, গ্রামে আছে, কোথায় আছে, ওগুলা নিয়ে হয়তোবা দেন-দরবার চলতেছে, দখল নিয়ে প্রবলেম চলছে। কিন্তু আমার হাতে ক্যাশ নাই। অনেক মানুষ এই বিপদে পড়ে। সো হাতে কতটুকু ক্যাশ রাখা লাগবে? এইটার ফর্মুলাটা হচ্ছে গিয়ে প্রথমত যেটা সেটা হচ্ছে গিয়ে এইটার আবার ২ টা লেয়ার আছে। ১ম কথা যেটা সেটা হইলো আপনার মিনিমাম যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু হার্ভার্ড রিটায়ারমেন্ট রিসার্চ। সো আপনার ১ বছরের যে খরচ, সেই খরচ আপনার হাতে থাকা লাগবে। এক্কেবারে হাতে মানে হাতে। ক্যাশ অথবা গোল্ড আকারে যে অথবা ফার্মারদের ক্ষেত্রে গরু আকারে যে গরু সে যেকোনো সময় বিক্রি করে দিতে পারে। সো ঘটনাটা কি? সেটা হচ্ছে গিয়ে ১ বছর মানে কি? ধরেন আপনাকে অবশ্যই ১ বছরের যে এক্সপেন্স ১২ মাস ধরলাম আমি ৳৮০,০০০। এই ৳৮০,০০০ ইনক্লুডেড হোয়াট? ৳৮০,০০০ ইনক্লুডিং হচ্ছে আপনার ইমার্জেন্সি, আপনার বাচ্চার যাবতীয় খরচ, আপনার বাৎসরিক খরচ, মান্থলি খরচ। অন্তত ১২ মাসের টাকা আপনার মিনিমাম আপনার হাতে থাকা লাগবে। মিনিমাম। এটা হচ্ছে গিয়ে লেভেল এ। যে সারভাইভাল ফান্ডের লেভেল এ হচ্ছে গিয়ে এইটা। যে আপনার সব বছরে আপনার যা খরচ তার সেটাকে ১২ দিয়ে গুণ করলে যা আসে, ওই ১ বছরের খরচ আপনার হাতে থাকাই লাগবে। কত মানুষ যে এই ভুলটা করে। মানুষের হাতে কি থাকে জানেন? ক্রেডিট কার্ডের ঋণ। মানুষ ৳২০,০০,০০০ ঋণ নিয়ে বসে থাকে। তারপরে আমারে এসে বলে, "ভাইয়া আমার ৳১০,০০,০০০ আছে কোথায় ইনভেস্ট করব?" আমি বলি, "আপনার কোনো ঋণ আছে?" বলে, "হ্যাঁ, ৳২০,০০,০০০ ঋণ আছে।" তো ৳২০,০০,০০০ যদি আপনার ঋণ থাকে আপনি ইনভেস্ট করার চিন্তা করতেছেন কেন? আপনি আগে ঋণ শোধ করেন ব্যাংকের। বলে যে, "না আমি মিনিমাম টাকা দিতে।" তো আপনি যে মিনিমাম টাকা দিবেন ওটাতে আপনার মান্থলি ইন্টারেস্টটা অনেক বাড়তেছে না? হালাল হারামের বিষয় তো আছেই। সো আপনার যদি কথার কথা মাসে খরচ হয় ৳৮০,০০০ আর আপনার কাছে যদি ৳১০,০০,০০০ থাকে আপনার ইনভেস্টমেন্টের চিন্তা করার কথা না। আপনার ১ম চিন্তা হচ্ছে আপনার ইমার্জেন্সি ফান্ড থাকতে হবে। বিকজ ইমার্জেন্সি ফান্ড আপনি সারভাইভই করতে পারবেন না। আপনি তো সাকসেস তো পরে, আগে তো সারভাইভালের গল্প। লেভেল বি। লেভেল বি হচ্ছে আপনার ২ থেকে ৫ বছরের সমপরিমাণ টাকা আপনার মোটামুটি হাতের কাছে থাকা লাগবে। পুরাপুরি লিকুইড থাকার দরকার নেই। মানে হইলো প্রথমে তো আপনার ১ বছরের টাকা পুরাপুরি হাতে থাকা লাগবে। হাতের কাছে থাকা যেমন যেকোনো সময় আপনার লাগলে আপনি এটা খরচ করতে পারেন। আর ২ নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে যে ২ থেকে ৫ বছরের টাকাটা আপনার জন্য দরকার, যেটা আপনি মানে খুব মানে রেডি টু সেল অ্যাপার্টমেন্ট হইতে পারে, রেডি টু সেল কমার্শিয়াল স্পেস হইতে পারে। যেটা আপনার একেবারে হাতে ক্যাশ রাখার দরকার নেই। বাট আপনি জানেন যে যেকোনো সময় আপনি টান দিতে পারেন। এটা অনেক এমন না যে আপনি কোথাও ১০-২০ বছরের জন্য ল্যান্ডে ইনভেস্ট করে রাখছেন। সেরকম ফান্ড না। যেটা আপনার কাছাকাছি মানে আপনি
চাইলে আপনি এটা টান দিয়ে বের করে নিয়ে আসতে পারবেন, এটা যেটার এক্সিটটা ইজি। এরকম ইনভেস্ট করতে পারেন, বাট যেটার ইজি টু এক্সিট, ইজি টু রিয়েলাইজ। যেমন ধরেন স্টক মার্কেট ইজি টু রিয়েলাইজ, এরকম ফার্মারের গরু ইজি টু রিয়েলাইজ, এরকম কোন একটা জায়গা আপনি ইনভেস্ট করতে পারেন। এইটা হইলো আপনার সারভাইভাল ফান্ড। এইটা হইলো আপনার সারভাইভাল ফান্ড, যে আপনার প্রথম ফর্মুলা হচ্ছে আপনাকে সারভাইভ করার জন্য এই টাকাটা লাগবে। এখন আপনার যদি এই টাকাটা না থাকে, আপনার প্রথম ফাইন্যান্সিয়াল টার্গেট হচ্ছে এই টাকাটা অর্জন করা। প্রথম আপনার ইনভেস্ট করা টার্গেট না ভাইয়া। অনেক মানুষ ইনভেস্টমেন্টের জন্য খুব উত্তেজিত হয়ে যায়, অনেক মানুষ এক্সট্রিমলি রিস্কি বিজনেস জীবনের শুরুতেই করার জন্য অস্থির হয়ে যায়। এটা সাধারণ মানুষদের জন্য ভালো বুদ্ধি না। আপনার সারভাইভাল আপনাকে ইনশিওর করতে হবে, এবং এগুলা এইসব রিসার্চ যে করা হয়েছে এগুলো আন্দাজে আসে নাই। আপনার স্পেশালি যারা অলরেডি বয়স হয়ে গেছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, তাদের জন্য সারভাইভাল ফান্ড ইজ দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমার 12 মাসের টাকা হাতে থাকতে হবে, আমার 2 থেকে 5 বছরের টাকা আমার হাতে না থাকলেও হাতের কাছাকাছি ইনভেস্টমেন্ট থাকতে হবে, যেটা আমি ইজিলি এক্সিট করতে পারি। এটা হচ্ছে গিয়ে প্রথম ফর্মুলা। 2 নাম্বার ফর্মুলা কি? সেটা হইল যে আমার জীবনে আমার ফাইন্যান্সিয়াল এইম কি থাকবে, আমার ফাইন্যান্সিয়াল টার্গেটটা কি থাকবে। মানে আমি জীবনে আসলে কত টাকা নিয়ে রিটায়ারমেন্ট করতে পারি, বা অথবা রিটায়ারমেন্ট ওয়ার্ডটা হয়তো বা সবসময় রাইট না, মানে কত টাকা থাকলে আমি মনে করব যে আমি ফাইন্যান্সিয়ালি আমি একটা সুন্দর জায়গায় চলে আসছি, যেখানে আমি সেফ এবং সিকিউর, অথবা আমার কতটুকু অ্যামাউন্ট পর্যন্ত আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আমার করা উচিত। সো হার্ভার্ড রিটায়ারমেন্ট রিসার্চ বলতেছে, যেটা খুবই রিলায়েবল, সেটা হচ্ছে গিয়ে 25x থেকে 33x। মানে কি? মানে হইল আপনার যে বাৎসরিক খরচ, এবং এটা আপনাকে মনে রাখতে হবে, বাৎসরিক খরচ আপনাকে চিন্তা করতে হবে যখন আপনার বয়স 55, 60, 65 ওই সময়, এবং ওই সময় যে মেডিকেল এক্সপেন্স, ওই সময়ের থাকার এক্সপেন্স, খাওয়ার এক্সপেন্স, সবকিছু আপনাকে অ্যাপ্রক্সিমেটলি হিসাব করতে হবে। এইটাতে আপনার ইনফ্লেশন হিসাব করার দরকার নাই। এই পার্টিকুলার অঙ্কটা ইনফ্লেশন হিসাব করে করার দরকার নাই, কারণ ইনফ্লেশন হিসাব করে করলে আপনাদের রাতের ঘুম সবার হারাম হয়ে যাবে, এবং সেটা রিয়েলিস্টিক হবে না। আমি যদি ইনফ্লেশনকে, মানে একটা বিশাল ইনফ্লেশন ধরে আমি যদি অঙ্ক করি, তাহলে টার্গেটটা এত বড় হয়ে যাবে যে সারা জীবনে সব মানুষ সবাই নিজেকে গরিবই মনে করবে। বাট আমি ইনফ্লেশনটাকে পাশে রেখে আপনাকে অঙ্কটা করতে হবে। আচ্ছা, সো 25x ইন্টু 33x। কিন্তু আপনাকে বাৎসরিক খরচ এবং আপনার একটা অ্যাপ্রক্সিমেট মেডিকেল এক্সপেন্স পার ইয়ার, এটা ধরে আপনাকে হিসাব করতে হবে যে আমি ধরলাম যে আমার পার মান্থ খরচ হচ্ছে 80,000 টাকা। তো আমার 80,000 টাকা যদি পার মান্থ খরচ হয়, তাহলে আমার 12 মাসে খরচ কত? 12 মাসে খরচ হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি 10 লাখ টাকা। সো এই অ্যাপ্রক্সিমেটলি যে 10 লাখ টাকা, এই 10 লাখ টাকাতে এই 10 লাখ টাকাকে আমি 25 থেকে অথবা 33 দিয়ে গুণ দিব। জাস্ট গড় করার জন্য আমি 30 দিয়ে গুণ দিলাম। ঠিক আছে, আমি গড়ে 30 দিয়ে গুণ দিলাম। 30 দিয়ে গুণ দিলে আমার যে সংখ্যাটা আসলো, সেই সংখ্যাটা হচ্ছে গিয়ে কত? 3 কোটি। সো এই 3 কোটি টাকা হচ্ছে আমার মিনিমাম, যার আগে আমি রিটায়ারমেন্টের আরো উচ্চারণ করতে পারবো না। সো আমার 3 কোটি টাকা আমার মিনিমাম টার্গেট আমাকে করতে হবে। কেন করতে হবে? কারণটা হচ্ছে গিয়ে আমার এই যেই 25 গুণ বা 25 গুণ থেকে 33 গুণ, এটা আমার যে 25 থেকে 33 বছরের যেই ইনকামের যে হিসাবটা আমি বললাম, সেই হিসাবটাকে মাথায় রেখে আপনার এই 3 কোটি টাকা আসতেছে। এই 3 কোটি টাকার যদি আপনার কমার্শিয়াল অ্যাসেট থাকতে পারে, সেটার আপনার যে কোনো রকম একটা অ্যাসেট ক্লাস থাকতে পারে। তবে এইখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই 3 কোটি টাকা যদি আবার আপনি hawa.com অথবা কোনো একটা ভুয়া ইনভেস্টমেন্টের ফান্দে পড়েন, এবং তারপর যদি 3 কোটি টাকা হাওয়া হয়ে যায়, সেই দোষ ইয়াহিয়া আমিনের না। এটা ধরেই নেওয়া হচ্ছে যে আপনি 3 কোটি টাকা আপনি কোনো ভালো একটা জায়গায় ইনভেস্ট করতেছেন, যেটা পজিটিভলি কম্পাউন্ড করতেছে। হ্যাঁ, ডেফিনেটলি সেই কম্পাউন্ডিংটা 10%-এর বেশি হলে খুব ভালো হয় বছরে। বাট আইডিয়াটা যেটা, সেটা হচ্ছে কি যে অর্থাৎ আপনি 3 কোটি টাকা ভালো কোনো জায়গায় ইনভেস্ট করছেন, এবং যেখান থেকে আপনি একটা ডিসেন্ট রিটার্ন পাচ্ছেন, সেটা কিন্তু এখানে একটা কি বলবো পূর্ব শর্ত। বাট 3 কোটি টাকার আগে আপনি কোনো রিটায়ারমেন্টের আরো উচ্চারণ করতে পারবেন না, এবং আপনি চিন্তা করতে পারবেন না যে আপনি ফাইন্যান্সিয়ালি সিকিউর। আপনি না। একটা তো হচ্ছে অবশ্যই যে রিজিকের মালিক আল্লাহ, বাট তারপরে যখন আমরা পৃথিবীতে পরিকল্পনা করতে নামছি, তখন পরিকল্পনা করার ক্ষেত্রে এইটা একটা ভালো হিসাব, যে আমার যদি বিটুইন 2.5 কোটি থেকে 3.5 কোটি এরকম একটা অ্যামাউন্ট যদি আমার কাছে আমার অ্যাসেট হিসেবে না থাকে, তাহলে আমি অবশ্যই ফাইন্যান্সিয়ালি সিকিউর না। আমার ফাইন্যান্সিয়ালি সিকিউর মনে করার কোনো কারণ নাই। আমাকে কাজ পরিশ্রম করে যেতে হবে যেন আমি ওই লেভেল পর্যন্ত পৌঁছাইতে পারি, এবং এটাকে আমি ভালো কোনো জায়গায় আমি ইনভেস্ট করতে পারি। সেটা আমি গ্রামে জমি কিনবো, নাকি আমি শহরে দোকান কিনবো, না কি কিনবো, সেটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট কোথায় করবো, সেটার চিন্তা বা সেটার ডিসিশন। 3 নাম্বার যেটা ইম্পর্টেন্ট ফর্মুলা,
সেটা হচ্ছে গিয়ে যে আমি কতটুকু সেভ করব। এই যে আমি কথার কথা একটা বেসিক, আমি একটা নিম্ন মধ্যবিত্ত জায়গা থেকে আমি যে এই ৩ কোটি টাকায় আমি যে পৌঁছাবো, সেটার জন্য আমি আসলে কতটুকু সেভ করব। ওকে। কতটুকু সেভ করব এইটার জন্য যেটা আমার দরকার সেটা হচ্ছে গিয়ে এই পাই চার্টটাকে চিন্তা করা। এই পাই চিন্তা করা। ওকে? ধরেন এটা একটা পিজ্জা, এই পিজ্জাকে আমি ভাগ করলাম। ধরলাম আমি প্রত্যেকটা ভাগ হচ্ছে 25%, যদি আমার আঁকার হাত একেবারেই ভালো না, এইজন্য এটা আঁকাটাও ভালো হয়নি। বাট আমি ধরে নিলাম যে এই প্রত্যেকটা হচ্ছে গিয়ে 25% করে। রাইট? প্রত্যেকটা সমান ৪ টা ভাগ। আচ্ছা। আমাকে সারভাইভ করার জন্য আমাকে কতটুকু সেভ করতে হবে? আমাকে মিনিমাম 25% সেভ করতেই হবে। ঠিক আছে? 25% আমাকে মিনিমাম সেভ করতেই হবে। যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের জন্য 25% সেভ করাটা হচ্ছে গিয়ে বেসিক। এগেইন আমি যদি 25% সেভ না করি, আমার সারভাইভাল ফান্ডও হবে না এবং আমি জীবনে কোনোদিন আমার টার্গেট ৩ কোটিতে পৌঁছাইতেও পারবো না। আমি পৌঁছাইতেও পারবো না। সো আমার 25% আমাকে সেভ করতেই হবে। এটা হচ্ছে গিয়ে মিনিমাম। এখন কেউ বলতে পারে, ইয়াহিয়া ভাই, এগুলো তো আপনারা বড়, বড় কথা বলেন, আপনারা ব্যবসা-ট্যাবসা করেন। হ্যাঁ, YouTube এ ভিডিও-টিডিও বানান। আপনারা বলতে পারেন। আমি কইত্থেকে আমার বেতনই হইলো 20,000 টাকা, 15,000 টাকা, 25,000 টাকা। আমি কি করব? আমার কথা হচ্ছে গিয়ে ভাইয়া, আপনার তাইলে আপনি বেতন বাড়ান। আপনি নিজের উপরে ইনভেস্ট করেন। আপনার যদি মাত্র সেভিংস থাকে ১ লাখ, ২ লাখ টাকা, আপনি নিজের উপরে ইনভেস্ট করেন। নিজে ট্রেনিং করেন, বেটার জব খুঁজেন, বেটার ক্যারিয়ার খুঁজেন। কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার 25% সেভিং আপনার লাগবে। যদি না আপনার আগের জেনারেশন থেকে বিরাট পরিমাণে অ্যাসেট আসে আপনার কাছে, সেটা তো খুবই ভালো কথা। আসলে খুবই ভালো কথা। রিজিকের মালিক আল্লাহ যে কাউকে দিতে পারে। যে আপনার বাবা আপনার জন্য লেটস সে অনেক ৫ কোটি টাকার জমি বা কমার্শিয়াল স্পেস দিয়ে গেছে। পারফেক্ট। মানে কেন না? বাট আমি বলছি আমি যদি সেটা বাদ দেই, দেন আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে আমি যদি সেভ না করি, আমার যদি অতটুকু ইনকাম না থাকে যেখানে আমি 25% সেভ করে আমি সংসার জীবন চালাইতে পারি, তাহলে আমি বিপদে পড়বই। আমি বিপদে আছি। আমাকে তার আগ পর্যন্ত যদি আমার এরকম হয় যে আমার ইনকাম যা এক্সপেন্স তা, তাহলে আমাকে অবশ্যই ইনকাম বাড়াইতে হবে এবং এক্সপেন্স কমানোর জন্য চেষ্টা করতে হবে। এটা কোনো সুযোগ নাই। কারো জন্য ঢাকা ছাড়তে হবে, কারো জন্য শহর ছেড়ে গ্রামে যাইতে হবে, একেকজন কারো জন্য বাংলাদেশ ছেড়ে বিদেশে যাইতে হবে। একেকজনকে একেকটা কাজ করতে হবে। বাট আমার এই 25% সেভ করা লাগবেই। তা না হইলে আমি সবসময় আমি বিপদে আছি। যেকোনো সময় আমি একটা ফাইন্যান্সিয়াল ধাক্কা আমি আসলে নিতে পারব না। সো আমাকে 25% সেভ করতে হবে। আবার কিছু কুতুব আছে। আচ্ছা। এটা না বললে না। এই কথাটা এখন খুবই রেলেভেন্ট হয়ে গেছে। সেটা হইল সে তার এক্সপেন্স বাড়াবে না। কিন্তু সে সবাইকে বলবে আমি সেভ করতে পারি না। আচ্ছা, ধরেন ঢাকা শহরে আপনি একটা গাড়ি কিনলেন। আপনি গাড়ি কিনে গাড়িটা কেন কিনলেন? যেখানে আপনি 25% সেভ করতে পারেন না। ঢাকা শহরে গাড়ি কেনাটা বিলাসী। ঢাকা শহরে তো আপনার গাড়ি কেনার দরকার নাই। আপনি কেন ক্রেডিট কার্ডে বা লোন নিয়ে একটা গাড়ি কিনলেন? গাড়ি কেনা ঢাকা শহরে সবার জন্য দরকার নাই। ঢাকা সবার জন্য 25% সেভ করা দরকার। সবার জন্য গাড়ি দরকার না। আপনি যদি গাড়ি, ড্রাইভার সবকিছু রাখতে চান, এটা একটা বড় এক্সপেন্স। এই এক্সপেন্স সেই করবে যার একটা সাইজেবল সেভিংস আছে, যার সাইজেবল অ্যাসেট আছে। যদি আপনার না থাকে আপনি গাড়ি কিনতেছেন কেন? আপনার ২-৩ বাচ্চা, আপনি সবাইকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন। তাই? সবাইকে কি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইতে হবে? সম্ভাবনা খুবই বেশি আপনি নিজে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েন নাই। আপনি বাংলা মিডিয়াম স্কুলে পড়ছেন। সম্ভাবনা বেশি, বেশিরভাগের ক্ষেত্রে। আপনাকে তো পড়াইতে হবে না। অনেক মানুষ তার জীবনের সমস্ত সম্পত্তি দিয়ে বাইরের বাচ্চাকে আন্ডার গ্র্যাজুয়েশন করতে পড়াইতেছে। আন্ডার গ্র্যাজুয়েশন করতে পড়াইতে তাদের লাগতেছে প্রত্যেকটা বাচ্চাকে ১ কোটি ১.৫ কোটি টাকা। এই যে ১-১.৫ কোটি টাকা দিচ্ছে, হ্যাঁ ফাইন। আপনার যদি ওই পরিমাণ ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে, হ্যাঁ আপনি আপনার বাচ্চাকে ১.৫ কোটি টাকা দিয়ে আন্ডার গ্র্যাজুয়েশন করান। যদি না থাকে মেনে নেন। আপনি নিজে তো বাংলাদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আন্ডার গ্র্যাজুয়েশন করছেন। আপনি তো আর খুব খারাপ করেন নাই জীবনে। কিন্তু আমাদের অনেক মধ্যবিত্তর মাথায় ভূতের অভাব নাই। প্রতি বছর বিদেশে ঘুরতে যাবে। মানে বাচ্চাকে সে বিদেশে আন্ডার গ্র্যাজুয়েশন করাবে। আপনি করান যদি আপনি সেটা এফোর্ড করতে পারেন। এফোর্ড করা মানে হইলো আপনার ইমার্জেন্সি ফান্ড আছে। এফোর্ড করা মানে হলো আপনার 25% সেভিং আছে মিনিমাম। সেগুলো যদি না থাকে আপনি দুনিয়ার লোন বোঝা নিয়া আপনি কেন এই এনজয়মেন্ট করতেছেন এবং আপনি মনে করতেছেন ও মানে জীবন টাকা দিয়ে কি হবে, অভিজ্ঞতায় সবকিছু, সব ফালতু ফিলোসফিক্যাল কথা বলে। শাহরুখ খান একটা খুব সুন্দর কথা বলছে, আমার কাছে কথাটা খুব ভালো লাগছে। সেটা হচ্ছে আগে মানুষের টাকা হওয়া দরকার, তারপরে সে ফিলোসফির কথা বলবে। যার টাকা নাই তার ফিলোসফির দরকার নাই। আগে মানুষ, এবং এটা ইম্পর্টেন্ট কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে শাহরুখ খান আসছে একেবারে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই আন্ডারস্ট্যান্ড যে আমি আগে চলবো, ফিরবো,
একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করব, তারপরে আমি অনেক বলতে পারি যে হ্যাঁ আমার টাকার দরকার নাই, সবকিছু কি টাকা নাকি, হাইপার ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ড। বাট ওই কথাগুলো বলার একটা জায়গা আছে। আমি বাসা ভাড়া দিতে পারতেছি না, আমার ক্রেডিট কার্ডের লোন হয়ে বসে আছে, আমি যে খরচ করতেছি সেই খরচ করার জন্য মানুষের কাছে ধার করা লাগে, আমি চলতে ফিরতে পারি না, আমি বড় বড় ফিলোসফিক্যাল স্ট্যাটাস ফেসবুক ইনস্টাগ্রামে দিতেছি, হ্যাঁ মানে টাকা দিয়ে কি হবে, ঘুরো ফিরো খাও। ভাইয়া প্লিজ, তোমার আব্বা আম্মা যদি তোমার মতো ফাইন্যান্সিয়ালি অথর্ব হইতো এবং অতিরিক্ত খরচ করতো, তাহলে তারা তোমাকে বড় করতে স্ট্রাগল করতো। তো দের ইজ এ রিজন ওয়াই মানুষ সেভ করে। 25% সেভিং ইজ বেজ, এটা আপনাকে করতে পারতেই হবে, প্রত্যেকটা মানুষের জন্য এটা দরকার। এটা নিয়ে কোনো রকম কোনো, যেটাকে বলে আলেমদের মধ্যে এবারে কোনো দ্বিমত নাই যে 25% তো মিনিমাম আপনাকে সেভ করতে হবে। এবং আমি জানি এটা যে ঢাকা শহরে অনেকে স্ট্রাগল করতেছে, এক্স্যাক্টলি যারা স্ট্রাগল করছে তাদেরকে বুঝতে হবে যে আমাদের নিজের উপর ইনভেস্ট করে আমাকে ইনকাম বাড়াইতে হবে, অথবা আমার এক্সপেন্স কমাইতে হবে, অথবা আমার ঢাকা শহর ছাড়তে হবে, কিছু না কিছু আমাকে করতে হবে। এই তাড়নাটা থাকা একটা ভালো জিনিস। এই তাড়নাটা থাকা কোনো এরকম না যে তাড়না আছে তার মানে হইলো আল্লাহর উপরে বিশ্বাস কম, অথবা ইমান কম, অথবা সে বেশি বস্তুকেন্দ্রিক হয়ে গেছে। না, আপনার কাছে যদি মনে হয় যে শহরে খরচ বেশি, শহর ছাড়েন, কিন্তু আপনাকে বুঝতে হবে 25% সেভিং আপনার দরকার। তা নাহলে যে কোনো সময় যখন বিপদ আসবে আপনার ইমার্জেন্সি ফান্ড থাকবে না, আপনার লাইফের লং টার্মে আপনার যেই ফাইন্যান্সিয়াল সিকিউরিটি স্ট্যাটাস সেখানে আপনি পৌঁছাতে পারবেন না, সেটা আপনার জন্য খারাপ। সো 25% মিনিমাম আমাদেরকে সেভ করতে হবে। অ্যান্ড টপ অফ দ্যাট, কেউ যদি একটা খুব সচ্ছল জীবনে উন্নীত হইতে চায়, দেন তার উচিত মিনিমাম 50% সেভ করার লেভেলে নিজেকে উন্নীত করা, অথবা সেই পর্যন্ত যাওয়া। তার মানে হইল, ধরেন সে যা ইনকাম করতেছে, ধরেন সে যদি 100 টাকা ইনকাম করে, 25% হচ্ছে তার সারভাইভ করার জন্য সেভ করতে হবে। আর 50% হচ্ছে কি যে সারভাইভ না, যে অলরেডি একটা সচ্ছলতার দিকে নিজেকে চলে যেতেছে বা যাইতে চাইতেছে, তার উচিত অথবা সে বড় ব্যবসা করতে যাচ্ছে, অথবা সে নেক্সট উবার পাঠাও বানাইতে চাচ্ছে, দেন এবং সে এমন একটা ফ্যামিলি থেকে আসছে যেখানে তার আগের কোনো বড় উত্তরাধিকার সূত্রে কোনো বড় ফান্ড নাই, সেই ক্ষেত্রে তার জন্য দরকার হচ্ছে গিয়ে 50% সেভ করা এবং সেটাকে তার ব্যবসায় কাজে লাগানো, ইনভেস্টমেন্ট করা, সো দ্যাট সে আর্লি রিটায়ার করতে পারে এবং সে তাড়াতাড়ি সে যদি ফার্ম তৈরি করতে চায়, সে যদি এগ্রিকালচারাল বিজনেস করতে চায়, সেটা সে করতে পারে। তার জন্য হচ্ছে গিয়ে সে 50% সেভ করবে এবং সেটাকে সে ইনভেস্ট করবে। এখানে বলে রাখা ভালো, এই 25% এবং 50% সবই হচ্ছে ভ্যাট ট্যাক্সের পরে, জাকাতের পরে, ইমার্জেন্সি ফান্ডের পরে। আবারও বলি, এই 50%-এর কথা আমি বলতেছি ভ্যাট ট্যাক্সের পরে, জাকাতের পরে, জাকাত বা দানের পরে, এবং ইমার্জেন্সি ফান্ডের পরে সে বেসিক্যালি 50% সে সেভ করবে। আর সে যদি একেবারে অতি ধনী হইতে চায় এবং তার যদি সেটা সুযোগ থাকে, যেখানে সে অনেক মানুষকে দান করতে চায়, বিরাট ফাউন্ডেশন করতে চায়, এবং সে কি বলবো অনেক বড় একটা অর্গানাইজেশন তৈরি করতে চায়, দেন তার উচিত 75% সেভ করা। সে যদি পৃথিবীতে অনেক বড় একটা ভূমিকা রাখতে চায়, বড় ব্যবসায়ী হতে চায়, দেন তার জন্য জায়গাটা হচ্ছে 75%, যেখানে সে যা ইনকাম করবে টোটাল সেটার 75% সে সেভ করবে, মাত্র 25% দিয়ে সে তার সমস্ত এক্সপেন্স সে চালাবে, এবং এই 75%কে সে বেসিক্যালি বিজনেসে বারবার রিইনভেস্ট করে বিজনেসকে বড় করে। এবং আমি অনেক বাংলাদেশের ব্যবসায়ীকে চিনি যারা আসলে এই কাজ করছে, এবং এই কাজ করে তার কোম্পানিকে সে 500-1000 কোটি টাকার বিজনেস বানাইছে হালালভাবে। আমি সেটা করতে পারিনি, বাট অন্য অনেকে করছে। বাট আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে দিস ইজ আ মডেল, যে 25% সেভ করতে হবে সারভাইভ করার জন্য, 50% হচ্ছে গিয়ে সচ্ছলতা অর্জন করার জন্য, এবং 75% হচ্ছে গিয়ে যখন আপনি বিশাল কিছু করতে যাচ্ছেন, আপনার 30-40 বছরের যে কর্মময় জীবন, সেই কর্মময় জীবন দিয়ে, বা 50 বছরের যে কর্মময় জীবন, সেই কর্মময় জীবন দিয়ে। এই হচ্ছে গিয়ে মোটামুটি মডেল। সো আমার হচ্ছে গিয়ে এখানে 3টা মডেল নিয়ে আমরা আলাপ করলাম, এবং এটা হচ্ছে গিয়ে আমরা হার্ভার্ড যে রিটায়ারমেন্ট রিসার্চ সেটা থেকে আমরা বললাম। প্রথমে হচ্ছে গিয়ে সার্ভাইভাল, যেখানে আমাকে প্রথম 1 বছরের টাকা আমার একদম হাতে থাকা লাগবে, যা কিছু খরচ 2 থেকে 5 বছর টাকা আমার হাতের কাছে থাকা লাগবে, ইনভেস্ট করবার হাতের কাছে থাকা লাগবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে গিয়ে আমার টার্গেট, আমি কেমনে টার্গেট করবো, আমার টার্গেট হচ্ছে গিয়ে মিনিমাম আমি টার্গেট করব হচ্ছে গিয়ে আমার যা খরচ, কারো খরচ যদি বছরে 10 লাখ টাকা হয় তার জন্য 3 কোটি, কারো যদি খরচ বছরে 1 কোটি হয় দেন তার ক্ষেত্রে 30 কোটি। তো আপনার খরচটাকে প্রপারলি ক্যালকুলেট করে সেই অনুযায়ী আপনাকে চিন্তা করতে হবে।
3 নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমি কিভাবে সেভ করব, কতটুকু সেভ করব এবং সেই সেভটাকে আমি কিভাবে ইনভেস্ট এবং রি-ইনভেস্ট করব। সেই ক্ষেত্রে 25% সেভ করতে হবে সারভাইভ করার জন্য, 50% সারভাইভ করতে হবে সচ্ছলতার জন্য, আর 75% হচ্ছে যখন আপনি বিল গেটস হতে যাচ্ছেন তখন। থ্যাংক ইউ।